আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা 52তম ক্লাসে উপস্থিত হয়েছি, টপিক বৃত্ত পর্ব 2। যারা যুক্ত আছেন কথা লেখা দুটো কি লিখে একটু জানাবেন। সব কিছু ক্লিয়ার আছে? তাহলে শুরু করা যায়। আজকে আমরা ইনশাআল্লাহ বৃত্ত শেষ করে ফেলবো। ওকে, তাহলে শুরু করে দিই। আমরা এর আগের ক্লাসে বৃত্তের বেসিক কনসেপ্ট, বিভিন্ন অনুসিদ্ধান্ত শিখেছিলাম। আজকে আমরা বৃত্তের ম্যাথ করব, পরিমিতি পাঠটা করব। তো প্রথমে আমরা শিখব কিছু সূত্র বা কিছু কনসেপ্ট। যদি একটা বৃত্তের ব্যাসার্ধ আর হয়, তাহলে ওই বৃত্তের ব্যাস হয় 2r। কারণটা কি? একটা বৃত্ত অঙ্কন করলাম, এটা বৃত্তের কেন্দ্র। ব্যাসার্ধ বলতে এইটুকু বোঝায়। এটা যদি আর হয়, এটাও কিন্তু আর, মানে এটুকুও ব্যাসার্ধ আবার এইটুকুও ব্যাসার্ধ। আর আমি দেখতে পাচ্ছি সম্পূর্ণটা আবার ব্যাস হয়ে গেছে। তার মানে দুইটা ব্যাসার্ধ মিলে একটা ব্যাস হয়। আর 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 যোগ করলেই 2r পাওয়া যায়। এইটুকু ব্যাসার্ধ দুইটা ব্যাসার্ধ মিলে একটা ব্যাস তৈরি হয়েছে। তাহলে ব্যাসের সূত্রটা কি? 2r। আর বৃত্তের পরিধির সূত্র হচ্ছে 2πr। এটা মনে রাখতে হবে। বৃত্তের ক্ষেত্রফলের সূত্র πr²। এখানে পাইয়ের মানটা কত আমরা জানি। পাইয়ের মানটা 22/7 বা 3.1416। এটা ছোট কথা। পাইয়ের মানটা সবসময় আমরা এটা জানি, আসলে 22কে 7 দ্বারা ভাগ করলে এইটা হয়। তো যেহেতু আমাদের পরীক্ষার হলে ক্যালকুলেটর থাকে না, এই জন্য আমরা যেটা করব, এইটাকে মনে রাখবো। মানে এটা যদি মনে রাখি, তাহলে এটা যখন বসাবো তখন কাটাকাটিটা সুবিধা হবে। তাহলে এখন পর্যন্ত আমরা শিখতে পারছি বৃত্তের ব্যাস 2r, বৃত্তের পরিধি 2πr, বৃত্তের ক্ষেত্রফল πr²। আর এই পায়ের মানটা এটা মুখস্থ। এখন আমরা ম্যাথ দেখি। প্রশ্ন 10-এ বলছে একটি বৃত্তের ব্যাস 26 সেন্টিমিটার হলে এর পরিধি কত। আমাকে ব্যাস দিয়ে দিয়েছে, পরিধি বের করতে বলছে। পরিধির সূত্রটা কি? 2πr। আমি যদি এটাকে একটু সাজাই লিখি, 2r-টাকে আগে লিখলাম, পাইটাকে পরে লিখলাম। কেন? আমার এই ব্যাস দেওয়া আছে 26, আমি ব্যাসটাকে কি জানি? 2r। তাহলে 2r এর পরিবর্তে আমি 26 লিখতে পারি, 26π। এটাই আমার অ্যান্সার। জাস্ট পরিধির সূত্রে এই ব্যাসের মানটা বসাইছে, আর কিছু করি নাই। 11 নম্বর প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, অনেক পরীক্ষা দিয়ে আসছে। প্রশ্ন 11-তে বলা আছে বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কত। আচ্ছা, তাহলে আমি পরিধি লিখি, টু ব্যাস লিখি। পরিধির সূত্র 2πr, ব্যাসের সূত্র 2r। এই টু কাটা আর কাটা, তাহলে থাকে π:1। লেখা যায় π/1, কারণ অনুপাত মানেই ভাগ, তাহলে আলটিমেটলি পাই। তাহলে ডিরেক্ট মুখস্থ রাখবেন, বৃত্তের পরিধি আর ব্যাসের অনুপাত পাই। কিভাবে আসছে বোঝা গেছে। পরিধির সূত্র লিখছি, ব্যাসের সূত্র লিখছি, কাটাকাটি করছি, পাই আসছে। সামনে যাবো কিনা একটু কমেন্টে জানাবেন। কোনো কোশ্চেন আছে কারো? একটু রেসপন্স করতে হবে সবার, যারা যুক্ত থাকবেন। ওকে, আমরা পরবর্তীতে যাই। বৃত্ত খুব সহজ, আমরা বড় বড় ম্যাথগুলো করবো আজকে। এখন খুবই গুরুত্বপূর্ণ টাইপের প্রশ্ন দেখব। কোশ্চেনে যদি ব্যাস অথবা ব্যাসার্ধের গুণ দেয়া থাকে আর ক্ষেত্রফল বৃদ্ধির হার বের করতে বলি,
এই সমস্ত প্রশ্ন ভাইরাল প্রশ্ন, প্রায় প্রাইমারি শিক্ষক নিয়োগ, বিসিএস, প্রিলি সহ। যেমন প্রশ্ন 12তে বলা আছে বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে। এই প্রশ্নটা কমপক্ষে 30 থেকে 40টা চাকরির পরীক্ষায় আসছে কমপক্ষে। তো আমাকে যদি প্রশ্নে বৃত্তের ব্যাস অথবা ব্যাসার্ধের গুণ দেওয়া থাকে আর ক্ষেত্রফলের গুণ বের করতে বলে, টেকনিকটা হচ্ছে যত গুণ বলবে তার উপর স্কোয়ার করে দিবেন। 3 গুণ বলছে, 3-এর উপর স্কোয়ার করলে হয় 9, তাহলে 9 গুণ আপনার অ্যান্সার। আমি আবারও বলি, যদি ব্যাস অথবা ব্যাসার্ধের গুণ দেওয়া থাকে আর ক্ষেত্রফল বৃদ্ধির হার বের করতে বলে, তখন জাস্ট যত গুণ বলবে তার উপর স্কোয়ার করে দিবেন। প্রশ্ন 13তে বলা আছে একটি বৃত্তের ব্যাস দ্বিগুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে। তাহলে দ্বিগুণ দেওয়া আছে, 2-এর উপর স্কোয়ার করলে হয় 4, তাহলে 4 গুণ আপনার অ্যান্সার। 5 সেকেন্ডে বের হয়ে যাবে, 2 সেকেন্ড, 5 সেকেন্ডও লাগবে না। প্রশ্ন 14তে বলছে একটি বৃত্তের ব্যাসার্ধ অপর একটি বৃত্তের ব্যাসার্ধের দ্বিগুণ, প্রথমটির ক্ষেত্রফল দ্বিতীয়টির ক্ষেত্রফলে কত গুণ। একই অবস্থা, তাহলে যত গুণ দেওয়া থাকবে তার উপর স্কোয়ার করে দিবেন। একটা আমি লিখিত প্রশ্ন দেখাই এখান থেকে, মানে লিখিত বলতে বেসিকটা কীরকম। আচ্ছা, যেমন আমি 12 নম্বর প্রশ্নটা যদি একটু দেখি, যেখানে আমাকে বলছে কি, বলছে বৃত্তের ব্যাস 3 গুণ করা হয়েছে, তাই তো? তাহলে বৃত্তের প্রাথমিক ব্যাস কত হয়? 2r। আমরা এই প্রশ্নটাই একটু লিখিত নিয়মটা দেখি। 2r, বৃত্তের ব্যাস যখন 2r, তখন আমার সূত্র কি পাই আর স্কোয়ার, তাই তো? তখন সূত্র পাই আর স্কোয়ার। আচ্ছা, আমাকে যখন ব্যাস 3 গুণ করতে বলছে, আমার ব্যাসটা আছে এত, এসে 3 গুণ করলে হবে 6r বা 6r। তখন ক্ষেত্রফলটা কি হবে? এটা হলো ব্যাস, আর আমার যে ক্ষেত্রফল এখানে হচ্ছে আর, মানে ব্যাসার্ধ আছে। তো এই ব্যাসের অর্ধেক করলে কিন্তু ব্যাসার্ধ পাওয়া যায়, 3r। তো আমি যখন এই ব্যাসার্ধের মানটা বসাবো, তখন হবে পাই 9r²। তাহলে 9 × πr²। তাহলে এই হচ্ছে 9, এটা হচ্ছে আদি ক্ষেত্রফলের 9 গুণ। যারা বুঝেন না আমি ছোট করে বলি, এটা লাগবে না, তারপরে বলে দিই যে কেন হয়। বৃত্তের প্রাথমিক ব্যাস থাকে 2r, প্রাথমিক ব্যাস 2 হলে এখানে আর হচ্ছে ব্যাসার্ধ, তখন প্রাথমিক ক্ষেত্রফল, এইটা প্রাথমিক ক্ষেত্রফল। যখন আপনি ব্যাসটাকে 3 গুণ করতেছেন, তখন আপনার ব্যাস হবে 6r, আর 6rকে যদি আপনি 2 দ্বারা ভাগ করেন, তাহলে এটা পাবেন পরিবর্তিত ব্যাসার্ধ। তখন এই ব্যাসার্ধের মান, মানে আর এর মান যখন 3r বসাবেন, তখন হবে 9πr²। তাহলে এটা হলো 9, আর এটা হলো আদি ক্ষেত্রফল। তাহলে আদি ক্ষেত্রফলের 9 গুণ। লিখিত নিয়মটা এইভাবে, কিন্তু পরীক্ষা হলে এত সময় নেওয়া দরকার নাই। ব্যাস ব্যাসার্ধের গুণ দেওয়া থাকলে যদি ক্ষেত্রফলের কথা বলে, জাস্ট স্কোয়ার করে দিবেন, সোজা কথা ভাই। তারপরে এটা না বুঝলে কেউ প্রশ্ন করতে পারেন। যেমন প্রশ্ন 15 একটু ঘুরাই দিছে, এবারে বলছে একটি বৃত্তের ক্ষেত্রফল 9 গুণ বৃদ্ধি করলে ব্যাসার্ধ কত গুণ বৃদ্ধি পাবে। একটু লক্ষ্য করেন, এইগুলায় ব্যাসার্ধ বৃদ্ধি পাইতো, ক্ষেত্রফলেরটা বের করতে হইতো। আর এখন ক্ষেত্রফল বের করতে বলছে, ব্যাসার্ধের গুণটা, মানে ক্ষেত্রফল দেওয়া আছে, ব্যাসার্ধের গুণটা বের করতে বলছে। তখন আপনাকে যেটা করতে হবে, আপনি আগে করতেন স্কোয়ার, স্কোয়ারের উল্টোটা কি রুট, তাহলে গুণের উপর রুট করবেন, অ্যান্সার হবে 3 গুণ। আমি পুরো বিষয়টা আবার রিপিট করি, এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ, ছোট হলেও। বৃত্তের ব্যাস ব্যাসার্ধে যদি গুণ দেওয়া থাকে, ক্ষেত্রফলে গুণ বের করতে বলে, জাস্ট যত গুণ থাকবে তার উপর স্কোয়ার করে দিবেন। কি বলছি? যত গুণ থাকবে তার উপর স্কোয়ার করবেন। টেকনিকটা হচ্ছে এরকম যে যত গুণ স্কোয়ার, ঠিক আছে, যত গুণ তার স্কোয়ার, মানে পরিবর্তিত ক্ষেত্রফলটা হবে যত গুণের স্কোয়ার। এখন আমার 15 নম্বর প্রশ্নটা যদি আমি সমাধান করি, এখানে ক্ষেত্রফলটা দেওয়া আছে 9, যত গুণ স্কোয়ার। তাহলে যত গুণ সমান কি হবে? এই স্কোয়ার রুট হয়ে যাবে। মানে আমি যদি ব্যাস ব্যাসার্ধের গুণ বের করতে যাই, তখন আমি রুট করব, আর যখন আমি ক্ষেত্রফলের গুণটা বের করবো, তখন আমি স্কোয়ার করব। সোজা কথা। ব্যাসার্ধ ব্যাসের গুণ দেওয়া থাকলে ক্ষেত্রফল বের করতে হইলে স্কোয়ার করব, আর ক্ষেত্রফল দেওয়া থাকলে ব্যাসার্ধ বের করতে বললে তখন আমি রুট করব। আমি সামনে যাবো কিনা একটু কমেন্টে জানাবে। কারো কোনো প্রশ্ন আছে?
এগুলো কিন্তু ছোট হলেও গুরুত্বপূর্ণ অনেক। যারা যুক্ত থাকবেন একটু রেসপন্স করতে হবে। আরও কিছু মজার টেকনিক আছে যেগুলা, কারণ আমাদের এত ছোট ছোট প্রশ্ন বেশি সময় নেওয়া দরকার নেই পরীক্ষা হলে। যেমন দেখেন, আপনাকে দুইটা বৃত্তের ব্যাসের অনুপাত দেওয়া আছে আর ক্ষেত্রফলের অনুপাত বের করতে বলছে। একজনে বলছেন 10 নাম্বার আর 11 নাম্বার ম্যাথটা বুঝতে পারেন নাই। 10 নাম্বার আর 11 নাম্বার ম্যাথ তো আমি অনেক আগে শেষ করছি, এখন লেট করে ক্লাসে আসলে সম্ভব না। দুইটি বৃত্তের ব্যাস ক্লাস শেষে যদি সময় থাকে দেখাবো, সমস্যা নেই। এখন রানিং যেখানে আছে সেখানে থাকলে ভালো হবে, আমি যদি পিছনে ফিরে যাই তখন আবার সমস্যা হবে। আর যারা লেট করে আসবেন তারা ক্লাসটা রেকর্ড দেখে নেবেন। দুইটি বৃত্তের ব্যাসের অনুপাত এত, এদের ক্ষেত্রফলের অনুপাত কত। আপনাকে যদি ব্যাসের অনুপাত দিয়ে ক্ষেত্রফলের অনুপাত বের করতে বলে, জাস্ট যত অনুপাত দেওয়া থাকবে তার উপর স্কোয়ার করে দিবেন। 1-এর স্কোয়ারে হয় 1, 3-এর স্কোয়ারে হয় 9, এটাই হচ্ছে ক্ষেত্রফলের অনুপাত। এর কারণটা হচ্ছে, ক্ষেত্রফলের সূত্রটা কি, পাই আর স্কোয়ার, তাই তো। ক্ষেত্রফল সমান পাই আর স্কোয়ার। এই যে ব্যাসার্ধ বা ব্যাসের যে আটটা, এটা হচ্ছে বর্গের সমান, ক্ষেত্রফলের বর্গের সমান। এই জন্য হচ্ছে আমাদের এই কাহিনীটা হয় যে বর্গ করতে হয়। দুইটি বৃত্তের ব্যাসের অনুপাত দেওয়া আছে এত, ক্ষেত্রফলের অনুপাত কত, জাস্ট যত অনুপাত দেওয়া থাকবে তার উপরে স্কোয়ার করে দেবেন। 3-এর স্কোয়ারে 9, 2-এর স্কোয়ারে 4, এটাই আনসার। গুণ লেখা লাগবে না, গুণ যেহেতু নাই, জাস্ট অনুপাতের স্কোয়ার। টেকনিকটা কি, অনুপাতের স্কোয়ার। আমরা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখব বিসিএস এর। একটি বৃত্তের পরিধি ও ক্ষেত্রফল এত, মানে পরিধি 132, ক্ষেত্রফল 1386 বর্গমিটার। আমাকে বলছে বৃত্তটির বৃহত্তম জ্যা কত। যারা যুক্ত আছেন এবং গত ক্লাসে ছিলেন আপনারা বলেন তো এখানে কি বের করতে বলছে, অথবা একটা বৃত্তের বৃহত্তম জ্যা কোনটা, সবাই একটু কমেন্টে জানাই আমরা যে আমাকে কি বের করতে হবে, বৃহত্তম জ্যা কোনটা, একটা বৃত্তের বৃহত্তম জ্যা কোনটা। ব্যাস, দুইজন অ্যান্সার দিয়েছেন। এটা গত ক্লাসে পড়ানো হয়েছে যে একটা বৃত্তের মধ্যে যতগুলো জ্যা থাকে তার মধ্যে বড় জ্যাটা হচ্ছে আমার ব্যাস। তার মানে আমাকে এই ম্যাথটা, এই বৃত্তটার ব্যাস বের করতে বলছে, এটা বুঝতে হবে। কথা বোঝা গেছে? আচ্ছা, এখন তার মানে আমাকে 2r বের করতে হবে, এই তো। তা আমার পরিধি দেওয়া আছে 132, ক্ষেত্রফল দেওয়া আছে 1386। একটা মজার বিষয় আছে এখানে, মজার বিষয়টা দেখেন। দেখ, আমার পরিধি কত দেওয়া আছে, পরিধি সমান 132 দেওয়া আছে। খেয়াল করেন, আপনার টার্গেট হচ্ছে ব্যাস বের করা, তার মানে 2r বের করতে হবে। আপনার টার্গেট 2r বের করা। ভাই, পরিধির সূত্র কি, 2 পাই আর, তাহলে এটা সমান 132 লেখা যায়। 2r সমান 132/পাই। আমার কিন্তু বের করতে হবে ব্যাস, আর এটাই আমি পেয়ে গিয়েছি 132। পাইয়ের মান 22/7। 132, আপনার এই 7 উপরে উল্টে যাবে, 22 নিচে থাকবে। 22 দিয়ে এটাকে কাটলে হয় 6, 642। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, সেন্টিমিটার। খেয়াল করেন, আমাকে ব্যাস বের করতে বলছে, আমি ব্যাস বের করছি। এখন অনেকের মনে প্রশ্ন হইতে পারে যে ভাই তাহলে 1386 এর কাজটা কি। আসলে এটা দিয়েও ম্যাথটা করা যায়, এটা দিয়েও ম্যাথটা করা যায়, যে কোনো একটা দিয়ে ম্যাথটা করা যায়। আপনাকে জাস্ট কনফিউজ করার জন্য ম্যাথটা এরকম সাজানো হয়েছে, কিন্তু আমার এই ম্যাথটা সমাধান করার জন্য যে কোনো একটা মান হইলেই হইতো, পরিধি অথবা ক্ষেত্রফল। কারণ পরিধির মধ্যেও আর আছে, ক্ষেত্রফলের মধ্যেও আর আছে, আমি আর পাইলে ব্যাস ব্যাস পেয়ে যাব। যাই হোক, অত কথা বলবো না। পরিধি সমান 132 দেওয়া ছিল, পরিধির সূত্র বসাইলাম, 2rটা বের করলাম, এটাই অ্যান্সার। কারো কোশ্চেন থাকলে বলতে পারেন, না হলে সামনে যাব। মানে এখানে এটা লাগবে না, 1386 কোনো কাজ নাই। আপনি চাইলে এইটা বাদ দিয়ে 1386 দিয়ে মানটা বের করতে পারেন, তাও হবে।
কোশ্চেন আছে? আমরা তাহলে পরবর্তী পেজে যাই। 1386 তো লাগবে না, আর কি বলবে এখানে? আপনার ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর স্কোয়ার। তাহলে এখানে 1386 সমান পাই আর স্কোয়ার। 1386 নিচে হবে পাই সমান আর স্কোয়ার। এখান থেকে আপনি আর এর মানটা বের করবেন। এখন ব্যাসার্ধ যদি পেয়ে যান তাহলে ব্যাস হবে 2 আর এখানে আর এর মান বসাইলেই হবে। এখানে ক্যালকুলেশন বড় হয়ে যাবে, দরকার নাই, যত সহজে ম্যাথ করা যায়। আপনি এখান থেকেও বের করতে পারবেন, এখান থেকেও বের করতে পারবেন, আপনার যেটা ভালো লাগে। সহজে বোঝার চেষ্টা করবেন, বেশি পেঁচাবেন না ম্যাথ, বেশি পেঁচাইতে গেলে ঝামেলায় পড়ে যাবেন। যত সহজে বোঝা যায় যে এই ম্যাথটা আমি কত সহজে পারতেছি। 19 নম্বর প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা হচ্ছে বৃত্ত আর বর্গক্ষেত্রের মিক্স প্রশ্ন। 7 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? প্রশ্নটা বৃত্ত আর বর্গক্ষেত্র মিক্সড। আমি একটা বৃত্ত আঁকি আগে। বৃত্ত হয়ে গেল না? আচ্ছা, এই বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্র মানে কি? বৃত্তের মধ্যে একটা বর্গক্ষেত্র আমাকে আঁকতে হবে। বর্গক্ষেত্র আঁকা শুরু করলাম। এটা আমার বর্গক্ষেত্র। এখন বিষয়টা খেয়াল করেন, আমার বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে হবে। নিচে লিখে রাখি, এখানে লিখি যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, ক্ষেত্রের ক্ষেত্রফল সমান, ক্ষেত্রফলের সূত্র কি? এ স্কোয়ার, মানে বাহু স্কোয়ার। এখন এটা আমার লাস্ট সমাধান, আমি একে রেখে দিলাম। তা আপনার মূল টার্গেট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করা, তার মানে আমার বাহুর মানটা লাগবে। এ সমান লাগবে বাহু। এই বাহুটা পাইলে আমার অ্যান্সারটা শেষ। এখন আমি দেখবো যে আমার কি কি তথ্য এই প্রশ্নে দেওয়া আছে। প্রথমে বলছে 7 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত, অর্থাৎ এই বৃত্তটার ব্যাসার্ধ হবে 7 সেন্টিমিটার। এখন আমাকে যেটা খেয়াল করতে হবে যে কিভাবে এই ব্যাসার্ধের মাধ্যমে এর মানটা পাই। একটা বিষয় দেখেন, এই কেন্দ্র থেকে এই পর্যন্ত দূরত্ব, এটা অবশ্যই ব্যাসার্ধ। এই কেন্দ্র থেকে এইটুকু দূরত্ব অবশ্যই ব্যাসার্ধ। তো দেখেন তো, বৃত্তটার এই যে দুইটা ব্যাসার্ধ মিলে বর্গক্ষেত্রের কর্ণ পাইছি না আমি? আপনি যদি এই চিত্রটা আলাদাভাবে চিন্তা করেন, এটা কি কর্ণ না? এই পর্যন্ত, এ থেকে এই পর্যন্ত কর্ণ না? তাহলে আপনারা একটু বলেন তো, কর্ণের দৈর্ঘ্য কত লিখবো আমি? কর্ণের দৈর্ঘ্য কত লিখবো বলেন? আমি প্রশ্নটা আবার বোঝাবো, টেনশনের কিছু নাই। যারা বুঝতে পারছেন যে আমার কর্ণের দৈর্ঘ্য কত হবে বর্গক্ষেত্রের, কেউ পারবেন না? তো চোখে দেখা যাচ্ছে 14। এই 7 আর 7 মিলে তো কর্ণ হয়ে গেছে 14। 7 যোগ 7 14। আমি চিত্রটা আরেকবার বুঝাই আসি, হ্যাঁ। একটা বৃত্ত যার মধ্যে আমি একটা বর্গক্ষেত্র অঙ্কন করলাম, সাপোজ আমাকে বলছে এই বৃত্তটার ব্যাসার্ধ এইটুকু, এইটুকু, এই ব্যাসার্ধ 7 আর 7। এই দিকেও ব্যাসার্ধ নিতে পারি, এই দিকে ব্যাসার্ধ নিতে পারি, 7 আর 7। তো এখন এই বৃত্তটার দুইটা ব্যাসার্ধ মিলে বর্গক্ষেত্রের কর্ণ হয়ে গেছে। ঠিক আছে, বর্গক্ষেত্রের কর্ণ হয়ে গেছে। তাহলে কর্ণের দৈর্ঘ্য সমান 14 পাইছি। আমার কর্ণের দৈর্ঘ্য সূত্র কি? বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সূত্র হচ্ছে √2a। তাহলে √2a সমান 14, এর মানটা হবে √2/14, সরি 14/√2। তাহলে আমার এর মানটা যখন বের হয়ে গেছে তখন তো আমার ক্ষেত্রফল বের হয়ে যাবে। আমার টার্গেটে ছিল এর মানটা বের করে বসানো। এর মান 14/√2, এখানে বসাই দেন। 14/√2 এর স্কোয়ার, উপরে 14 গুণন 14, আর নিচে হবে 2। √2 এর স্কোয়ার করলে 2, 7, 98। এটাই আমাদের অ্যান্সার। যারা ম্যাথটা কিছুই বোঝেন নাই, এটা একটা সহজ ম্যাথ, যা চিত্রর খেলা। আমি পুরোটা আবার রিভিশন দেই। একটা বৃত্ত, তার মধ্যে একটা বর্গক্ষেত্র অঙ্কন করলাম।
আমাকে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে হবে। আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র এ স্কোয়ার মানে বাহু স্কোয়ার, মানে বাহুর মানটা আমার লাগবে। তো আমি যেটা দেখতে পাচ্ছি যে বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে, এই কেন্দ্র থেকে এইটুকু ব্যাসার্ধ, আবার কেন্দ্র থেকে এইটুকু ব্যাসার্ধ। এখন আমার আমার এটা দেখে মনে হচ্ছে যে এই দুইটা ব্যাসার্ধ মিলেই বর্গক্ষেত্রের কর্ণ হয়ে গেছে। তাহলে আমি লিখতে পারি কর্ণের দৈর্ঘ্য এত। তাহলে কর্ণের দৈর্ঘ্য সূত্র এখানে লেখা যায় সমান 14, এর মানটা বের হয়ে যাবে। আর এই মানটা পাইলে ব্যাসার্ধ পাবো। এক ভাই কমেন্ট করছেন √2 কই পাইলাম। ভাই, বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সূত্রই হচ্ছে √2a। এটা চতুর্ভুজের ক্লাসে শেখানো হয়েছে, কর্ণের দৈর্ঘ্য সমান √2। এটা সূত্র, এটা কোনো মুখস্থ কিছু না, এটা সূত্র। আমি জাস্ট কর্ণের দৈর্ঘ্যের সূত্রটা বসাইছি, এক্সট্রা কোনো কাজ করি নাই। এখন বলেন আর কারো কোথাও প্রবলেম আছে কিনা। ম্যাথটা এখানেই শেষ। অ্যান্সারটা হবে 98 বর্গ সেন্টিমিটার। কোশ্চেন থাকলে করতে পারেন। কোশ্চেন আছে কোনো? বুঝতেছেন আপনারা? ওকে, তাহলে সামনে যাই। এখন পিথাগোরাসের সূত্রটা কি মনে আছে সবার? পিথাগোরাসের সূত্র লাগবে। পিথাগোরাসের সূত্র কি ছিল? পিথাগোরাসের উপপাদ্য। পিথাগোরাসের উপপাদ্য কি ছিল? অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। একটা সমকোণী ত্রিভুজের অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এটা পিথাগোরাসের উপপাদ্য ছিল, এটা লাগবে আমাদের এখন। সরি, আমরা 20 নম্বর আর 21 নম্বর প্রশ্নটা সবাই খেয়াল করবে। এখান থেকে প্রশ্ন আসে অনেক। এটা দুটো বিসিএসে আসছিল, প্রাইমারিতে আসছিল, আদার্স বিভিন্ন পরীক্ষাতে আসছে। প্রশ্ন 20-এ বলা হয়েছে 13 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্র হতে 5 সেন্টিমিটার দূরত্বে অবস্থিত জ্যায়ের দৈর্ঘ্য কত? একটা কথা মাথায় রাখবেন, যখনই বৃত্তের প্রশ্নে জ্যা থাকবে তখনই মনে করবেন যেখানে সমকোণী ত্রিভুজ অঙ্কন করা যায়। যেমন আমি চিত্রটা আঁকি আগে। একটা বৃত্ত, হ্যাঁ বলছি, একটা বৃত্ত তার কেন্দ্র হতে 5 সেন্টিমিটার দূরে, কেন্দ্র হতে 5 সেন্টিমিটার দূরে একটা জ্যা অবস্থিত। এইটুকু দৈর্ঘ্য কত? 5 সেন্টিমিটার। এখন আপনাকে বের করতে বলছে এই যে জ্যাটা এর দৈর্ঘ্যটা কত হবে। আপনাকে বলে দিচ্ছে 13 সেন্টিমিটার ব্যাসার্ধ। তা আমি যদি কেন্দ্র থেকে এই পরিধি পর্যন্ত দূরত্ব নিই, এটা কী হবে? ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ 13, খেয়াল করেন। তাহলে আপনি যখনই এই টাইপের প্রশ্ন দেখবেন যে জ্যা থাকবে, তখনই মনে করবেন যে চিত্রটা এরকম হবে। কোনো কোনো কোশ্চেন আপনাকে জ্যা দৈর্ঘ্য বের করতে বলবে, আর কোনো কোনো কোশ্চেন এইটুকু বের করতে বলবে। যাই হোক, আমি এটাকে ও দ্বারা ডিফাইন করলাম, এটাকে আমি সাপোজ যদি এ দ্বারা ডিফাইন করি, এটাকে বি দ্বারা ডিফাইন করি, এটাকে ডি দ্বারা ডিফাইন করি। এ বি জ্যা, ও ডি হচ্ছে এইটুকু দূরত্ব। এখন এইটুকু একটা সমকোণী ত্রিভুজ, আমার অতিভুজ দেওয়া আছে, লম্ব দেওয়া আছে। আমি যদি এই ভূমিটা বের করতে পারি, এইটা বের করতে পারলে সম্পূর্ণটা পাবো, কারণ মাঝখানেই তো এইটা আছে, আমার কেন্দ্র দূরত্বটা তো মাঝখানে। এটা যদি 5 সেন্টিমিটার হয়, সম্পূর্ণটা হবে 10 সেন্টিমিটার। যাই হোক, আমার টার্গেট থাকবে এই ভূমিটা বের করা। আমি চিত্রটা যদি আলাদাভাবে চিন্তা করি, এরকম বিষয়টা, যেটা দেওয়া আছে 13, এটা দেওয়া আছে 5, এইটা কত হবে? এটা দেখলেই বোঝা যাচ্ছে 12 হবে। তারপর আমরা বের করি। পিথাগোরাসের সূত্র কি ছিল? অতিভুজ স্কোয়ার, তার মানে ও এ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার ও ডি স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এডি স্কোয়ার। এইটুকুর মান 13, 13 এর স্কোয়ার, ওডি এর মান 5, 5 এর স্কোয়ার, এডি এর মানটা আমি বের করবো 169, 5 5 25, বিয়োগ হয়ে যাবে। তাহলে এডি সমান হবে √144, তার মানে 12। এখন আপনারা যারা যুক্ত আছেন কমেন্টে জানাইবেন যে এইটুকু যদি 12 হয়, এই সম্পূর্ণটা কত? দেখি কে কে পারে।
আমি বলছি এইটুকু 12, সম্পূর্ণটা কত? অ্যান্সারটা কিন্তু আমাদের বের হয়ে গেছে, হ্যাঁ। 24 হবে। এইটুকু যদি 12 হয়, এইটুকু 12, 12 আর 12 মিলে 24। তাহলে আমি লিখতে পারি যে এ বি জ্যা সমান হবে এইটুকু প্লাস এইটুকু, এডি প্লাস বিডি। বা এরকমও লেখা যায়, আমরা যদি এটাকে এরকম না লিখে লিখতে পারি যে এ বিটা সমান হচ্ছে 2 × এডি। মানে যেভাবে ইচ্ছে আপনি সেভাবে লিখতে পারেন, অ্যান্সারটা হবে 12 আর 12 24। তাহলে আমি এডি প্লাস বিডি তাও লিখতে পারি, কোনো সমস্যা নেই। 12 + 12 তার মানে 24 সেন্টিমিটার। যে কোনোভাবে এটা ডিফাইন করা যায়। যারা ম্যাথটা বোঝেন নাই, আমি সম্পূর্ণটা রিপিট করি। একটা বৃত্ত যার কেন্দ্র হচ্ছে ও, এই কেন্দ্র থেকে 5 সেন্টিমিটার দূরে, তার মানে এইখানে একটা জ্যা অবস্থিত, জ্যা দৈর্ঘ্যটা বের করতে হবে। আর ব্যাসার্ধ দেওয়া আছে 13, এইটুকু। তাহলে অতিভুজ পাই আর লম্ব পাই, এটা ভূমিটা বের করলাম পিথাগোরাসের সূত্র ব্যবহার করে। এটা যদি বের করতে পারি তাহলে এটাও পেয়ে যাবো অটোমেটিক। দেখেন, এইরকমই প্রশ্নে অন্য একটা মান বের করতে বলবে, সেম প্রশ্ন। এখানে তো এ বির মানটা বের করতে বলছিল, এখন এইটুকু বের করতে বলবে। দেখেন একটু, যারা বোঝেন নাই কোনো সমস্যা নাই, এরকম আরেকটা প্রশ্ন আমরা দেখি, তাহলে ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা। সেম প্রশ্ন, 13 সেন্টিমিটার ব্যাসার্ধ। চিত্রটা একবার বুঝাইতে হবে। একটা বৃত্ত, এইটা হচ্ছে কেন্দ্র ও, এখান থেকে 5 সেন্টিমিটার দূরে একটা জ্যা অবস্থিত, জ্যা মানে এইটা। তাহলে এইটুকু দূরত্ব 5। আর বলে দিছে এই যে বৃত্তটা তার ব্যাসার্ধ 5, সরি 13 সেন্টিমিটার। তাহলে আপনি এর ব্যাসার্ধ এইদিকে নিতে পারবেন, এইদিকেও নিতে পারবেন, কিন্তু আপনি কোথায় নেবেন? আপনি দেখতে পাচ্ছেন যে আমি এইভাবে যদি ব্যাসার্ধটা নেই, তাহলে এটা তো সমকোণী ত্রিভুজ হয়ে যায়। তাহলে এইটুকু 13, তাহলে এইটুকু দেওয়া আছে 13, এইটুকু দেওয়া আছে 5। তা আপনি যদি পিথাগোরাসের সূত্রে অ্যাপ্লাই করেন, 13 5, ভূমিটা বের হয়ে যাবে অটোমেটিক। তাহলে ভূমিটা পাওয়া মানে এইটুকু পাওয়া মানে এইটুকু পাওয়া যাবে। যেমন এই সেম প্রশ্নটা একটু খেয়াল করেন সবাই। বলছে 13 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট কোনো বৃত্তের কেন্দ্র হতে 24 সেন্টিমিটার দীর্ঘ জ্যায়ের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কত? আমি আবারও বলি, একটা বৃত্ত, বলছে বৃত্তের কেন্দ্র হতে 24 সেন্টিমিটার দীর্ঘ একটা জ্যা, মানে একটা জ্যায়ের দৈর্ঘ্য 24 সেন্টিমিটার, এইটা। এর উপর একটা লম্ব, এই লম্বের দৈর্ঘ্যটা আমাকে বের করতে বলছে, লম্ব। তাহলে এটা আমি ও দ্বারা ডিফাইন করলাম। এই সম্পূর্ণটা দেওয়া আছে 24, এটা এ বি যদি চিন্তা করি, এটা ডি বিন্দু, আর ব্যাসার্ধটা 13 দাস আমি এইভাবে নিলাম। তাহলে আমরা যদি আগের কোশ্চেনের সাথে কম্পেয়ার করি, আগে আমার এইটা দেওয়া ছিল না, বের করতে হয়েছে। আর এখন এই সম্পূর্ণটা দেওয়া আছে 24, এই লম্বটা বের করতে বলছে, বা এই দূরত্বটা বের করতে বলছে। তো আমি কি করব? আমি দেখতে পাচ্ছি সম্পূর্ণটা যদি 24 সেন্টিমিটার হয়, তাহলে এইটুকু হবে 12 সেন্টিমিটার, কারণ 12 আর 12 মিলেই তো 24। চিত্রটা আগে বুঝতে হবে। তাহলে আপনি বুঝে গেছেন, এই যে একটা সমকোণী ত্রিভুজ আমি বাইরে যদি অঙ্কন করি, এর অতিভুজ 13, এর ভূমি 12, লম্বটা বের করতে হবে। তাহলে আমি যেটা করব, পিথাগোরাসের সূত্রে অ্যাপ্লাই করে লম্বটা বের করব। সূত্রটা কি? এ ও এ স্কোয়ার সমান ওডি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার। এটা দেওয়া আছে 13, লম্ব দেওয়া আছে 12, এডি স্কোয়ার। তাহলে 169 মাইনাস 144 সমান এডি স্কোয়ার। তাহলে 25 সমান এডি স্কোয়ার, এডি সমান হবে √25, তার মানে 5। তাহলে অ্যান্সার হবে 5। আসলে বিষয়টা হচ্ছে এই প্রশ্নটা থেকে এই প্রশ্নটা করা হয়েছে। এখানে 5 দেওয়া ছিল, এটা 24 বের করছেন, আর এখন এই 24 দেওয়া আছে, 5 বের করছেন। এই দুইটা প্রশ্ন সেম। এখান থেকে হয় আপনাকে এইটুকু বের করতে বলতে পারে, এইটা বের করতে বলতে পারে, এইটা বের করতে বলতে পারে। একটা ম্যাথ বুঝলেই সব পারা যাবে। তো এখন বলেন, কারো কোনো সমস্যা আছে কি না? বৃত্ত সোজা লাগতেছে না আপনার কাছে? বৃত্ত কিন্তু আমি এক ক্লাসে শেষ করে দেই, প্রত্যেক ব্যাচে, ঠিক আছে? কিন্তু আপনাদের ভেঙে ভেঙে করানোর কারণ একটাই, যাতে আস্তে আস্তে আগালে আপনাদের মাথায় কাজ করবে বেশি। আজকে খুবই অল্প ম্যাথ, বৃত্তের ম্যাথ করা সহজ।
কোনো প্রশ্ন আছে কারো? সবাই কি বুঝছেন? একটু কমেন্টে জানান যে সামনে যাবো কিনা। এই দুইটা ম্যাথ যদি কেউ না বোঝেন বলতে পারেন যে ভাই আমি এই লাইনটা বুঝতেছি না। আচ্ছা, কোনো কমেন্ট আমি দেখতে পাচ্ছি না, তাহলে সামনে যাই। আমাদের আর দুইটা ম্যাথ আছে। একটা নিবন্ধনের প্রশ্ন দেখেন, গুরুত্বপূর্ণ। বলছে 2 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের অভ্যন্তরে অন্তবৃত্ত অঙ্কিত হলো। বৃত্ত দ্বারা বর্গের অনধিকৃত অংশের ক্ষেত্রফলটা কত? তো মজার একটা বিষয়, আমি একটা বর্গক্ষেত্র আগে অঙ্কন করতে চাই। এই বর্গক্ষেত্রের অভ্যন্তরে অন্তবৃত্ত, মানে এখানে একটা বৃত্ত অঙ্কন করছে। সে বৃত্তটা এরকম। এই, তো এটা আমি একটু কালারিং করে দেই। এই, তো আপনাকে বলছে অনধিকৃত, মানে যে খালি জায়গাগুলার ক্ষেত্রফলটা কত, মানে যেটা দ্বারা তো বৃত্ত দ্বারা তো ঢাকা হয়েছে, ঢাকা বাদে অনধিকৃত এই খালি জায়গাগুলোর মান বের করতে হবে। স্যার একটা কথা বলে দিছে যে 2 সেন্টিমিটার বাহু, বড় ক্ষেত্রে প্রত্যেকটা বাহু সমান, এটাও 2 সেন্টিমিটার, এটাও 2 সেন্টিমিটার, এটাও 2 সেন্টিমিটার, এটাও 2 সেন্টিমিটার। তাহলে আমাকে প্রথমে জানতে হবে আমি অনধিকৃত অংশটা কিভাবে পাবো। আমি যদি সহজে বলতে চাই যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল থেকে আমি বৃত্তের ক্ষেত্রফল বাদ দিলেই তো খালি জায়গাটা পাবো। এটা কি আমরা বুঝি কিনা সবাই? আমি আবার রিপিট করি। অনধিকৃত অংশের ক্ষেত্রফল কিভাবে পাবো, মানে আমি যদি এই চিত্রটা আমার চোখে পড়ে যে ভাই এটা একটা বর্গ, তার মাঝে একটা বৃত্ত আছে, খালি জায়গাটা কত, আমি বর্গের ক্ষেত্রফল থেকে বৃত্তের ক্ষেত্রফল বিয়োগ করে দিলে তো খালি জায়গা বের হবে, এটা তো সহজ কথা। তাহলে আমি কি করব, বর্গের ক্ষেত্রফল মাইনাস হবে বৃত্তের ক্ষেত্রফল। বর্গের ক্ষেত্রফলের সূত্র কি? বাহু স্কোয়ার। বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর স্কোয়ার। তো বাহুর মধ্যে 2 দেওয়া আছে, কিন্তু আর এর মানটা তো দেওয়া নাই। তাহলে আমার মেইন টার্গেট হচ্ছে আমি আর কোথায় খুঁজে পাবো। একটা বিষয় খেয়াল করেন, আমি চিত্রটা আবার অঙ্কন করি। এইটা 2 সেন্টিমিটার, তার মানে এই সম্পূর্ণ বাহুটা 2 সেন্টিমিটার। কথাটা খেয়াল করেন, আমি এর মাঝে যত বাহু লিখবো এটা প্রত্যেকটা 2 সেন্টিমিটার 2 সেন্টিমিটার হবে, কারণ বড় ক্ষেত্রে সকল বাহু সমান। তো আমি বলতে চাচ্ছি এটা যদি বৃত্তের কেন্দ্র হয়, এই সম্পূর্ণটা যদি 2 সেন্টিমিটার হয়, তাহলে অর্ধেক কত? এটাও হবে 1, এটাও হবে 1, 1 আর 1 মিলেই 2 হয়। তাহলে আপনি এটা আপনাকে বুঝে নিতে হবে যে বৃত্তটার ব্যাসার্ধ হচ্ছে 1। আমি আবার বলি, মানে আমার তো একটা বড় ক্ষেত্র আছে, তাই তো? তো আমি যখন বৃত্ত আঁকবো, আমি সাপোজ এখান থেকে পুরো একটা রেখা নিলাম, এটা কি হয়ে গেল, বৃত্তের ব্যাস। এটাও 2 সেন্টিমিটার হবে, কারণ কি এটা 2 সেন্টিমিটার, এইটা 2 সেন্টিমিটার, এটা 2 সেন্টিমিটার, তাহলে এই মাঝখানেটা 2 সেন্টিমিটার, এটাও 2 সেন্টিমিটার। কারণ এই রেখাটা আর এই রেখাটা তো সমান, এটা যদি 2 হয় এটাও 2 হবে। তাহলে এইটা কিন্তু হয়ে গেল বৃত্তের ব্যাস। ব্যাস যদি 2 হয়, তাহলে ব্যাসার্ধ কত হবে? এই 1 আর 1 মিলেই তো 2 হয়েছে। এখানে যদি কেন্দ্র হয় এইটা 1, এইটা 1, অথবা ব্যাসকে আমরা যখন 2 দ্বারা ভাগ করব তখনই তো হচ্ছে আমার ব্যাসার্ধ পাওয়া যায়। যাই হোক, অত ঝামেলা দরকার নাই, নর্মালি চিন্তা করব। এই সম্পূর্ণটা যদি 2 হয় তাহলে এইটুকু 1, তার মানে ব্যাসার্ধ 1। তাহলে আমি পাইছি যে বৃত্তের ব্যাসার্ধ 1। কিভাবে পাইলাম? এটা সম্পূর্ণটা 2, এই যে 1 আর 1 মিলে 2 হয়েছে।
তাহলে আমি এখানে জাস্ট মান বসাবো। বাহু মানে 2 স্কোয়ার মাইনাস পাই আর আর এর মান 1 স্কোয়ার, তাহলে 4 মাইনাস পাই, এটা হচ্ছে আপনার অ্যান্সার। আর কিছু করা লাগবে না, এটা অপশনে থাকবে। বর্গের ক্ষেত্রফলের সূত্র বাহু স্কোয়ার, বাহু তো 2 দেওয়া আছে, তার মানে 2 এর স্কোয়ার মাইনাস পাই আর স্কোয়ার, আর এর মানটা তো ব্যাসার্ধ মান তো আর এর মানটা 1 বসাইছি, তাহলে হবে 4 মাইনাস পাই অ্যান্সার। এখন বলেন কারো কোনো এই ম্যাথটা কে কে বোঝেন নাই বলতে পারেন। আমাদের এই লাস্ট একটা গাড়ির চাকার অঙ্কর ম্যাথ আছে, এটা করলে আমাদের মোটামুটি শেষ। কিন্তু আমি বলতে চাচ্ছি এই ম্যাথটা গুরুত্বপূর্ণ পরিমিতির। আপনাকে মেইন থিমটা এটা হচ্ছে, আপনারা মেইন থিম হচ্ছে এরকম যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল থেকে বৃত্তেরটা বাদ দিলে অনধিকৃত অংশ পাওয়া যাবে। এখন আমার এই বৃত্তের ক্ষেত্রফলের জন্য আর লাগবে, সেই আরটা আমি কীভাবে হবে, সম্পূর্ণটা ব্যাসটা যদি 2 হয় তাহলে অর্ধেক হবে ব্যাসার্ধ। আর গাড়ির চাকার অঙ্ক প্রাইমারিতে আসে বা আরও বিভিন্ন পরীক্ষায় আসতে পারে, এটা আর একবার বুঝাইতে হবে, তাই তো? একজন বোঝেন নাই, খেয়াল করেন সবাই, আপনাকে চিত্রটাকে বুঝতে হবে। 8টার পরে একটা বর্গক্ষেত্র, এর অভ্যন্তরে একটা বৃত্ত অঙ্কন করতে হচ্ছে। সাপোজ একটা বৃত্ত, তখন আপনাকে বলছে বৃত্ত দ্বারা অনধিকৃত, মানে এই খালি জায়গাগুলো বের করতে। তো আমি যদি এই বর্গের ক্ষেত্রফল থেকে বৃত্তের ক্ষেত্রফল বিয়োগ করি, তার মানে আমি এটা পাবো না। এই সম্পূর্ণটা তো বর্গ, এর মধ্যে একটা বৃত্ত আছে, তাহলে বর্গ থেকে বৃত্ত বিয়োগ করলে যে ফাঁকা জায়গাগুলো পাওয়া যাবে। তো এখন আর এর মানটা তো দেয়া নাই কোশ্চেনে, এর মানটা দেওয়া আছে 2 এর স্কোয়ার। আর এর মানটা কত লিখবেন? আপনাকে দিয়ে দিছে যে এই বর্গটার বাহু 2 সেন্টিমিটার, এইটা 2 সেন্টিমিটার, এইটা 2 সেন্টিমিটার, এইটুকু 2 সেন্টিমিটার, এইটুকু 2 সেন্টিমিটার। তাকে আমি যদি মাঝখান দিয়ে একটা টান দেই এবং রেখা অঙ্কন করি, এটা কিন্তু বৃত্তের ব্যাস হয়ে যাবে, ব্যাস। তাহলে এটাও কিন্তু 2 সেন্টিমিটার হবে, কারণ এটা যতটুকু এটাও ততটুকু। দেখুন ব্যাস যদি 2 হয়, বাইরে ভাই ব্যাস যদি 2 হয়, তাহলে ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক, তার মানে ব্যাসকে 2 দ্বারা ভাগ করলে ব্যাসার্ধ পাওয়া যায়, এটা সহজ একটা বিষয়। অথবা এভাবে মনে দেখতে পারেন যে এই সম্পূর্ণটা যদি 2 হয় তাহলে এইটা হবে 1, এইটা হবে 1, 1 আর 1 মিলেই 2 হয়। তাহলে আপনি বুঝে গেছেন এই বৃত্তের ব্যাস হবে, মানে ব্যাসার্ধ হবে 1, ব্যাসার্ধ সমান হবে 1, তাহলে এখানে 1 বসাই দেন, তাহলে 4 মাইনাস পাই আপনার অ্যান্সার। মানে এই ব্যাসার্ধ বের করাটা একটু ঝামেলা, সেটা তো কোনো ঝামেলা আমি দেখি না। যে ভাই ব্যাস যদি 2 হয় ব্যাসার্ধ হবে 1, এটা তো সিম্পল একটা বিষয়, যে ব্যাসার্ধটা হচ্ছে ব্যাসের অর্ধেক, ব্যাসের অর্ধেক। আচ্ছা, আমরা গাড়ির চাকার অঙ্ক করব, কিন্তু গাড়ির চাকার অঙ্ক করার আগে একটু বুঝতে হবে একটা চাকা কিন্তু বৃত্তাকার হয়, মানে একটা গাড়ির চাকা বৃত্তাকার, একটা গাড়ির চাকা বৃত্তাকার, তাই তো? তো গাড়ির চাকা যদি একবার ঘোরে তাহলে সে 360 ডিগ্রি কোণ অতিক্রম করে। কেন? আমরা কোণের যে অক্ষ সেটা কি জানি, এইটুকু 90 ডিগ্রি, এইটুকু 180 ডিগ্রি, এইটুকু 270 ডিগ্রি, আর এই সম্পূর্ণটা একবার ঘুরলে 360 ডিগ্রি, এই তো, এটা তো আমরা সবাই জানি। এখন তাহলে একটা চাকা যখন একবার ঘুরবে, এখান থেকে ঘুরে এখানে আসবে, তার মানে সে 360 ডিগ্রি কোণ অতিক্রম করবে, এটা আপনাকে বুঝতে হবে। 360 ডিগ্রি কোণ অতিক্রম করবে, এটা লাগবেই, যে একবার চাকা যদি ঘোরে তাহলে 360 ডিগ্রি কোণ অতিক্রম করে। তাহলে প্রশ্ন কীরকম হইতে পারে? বলছে একটি গাড়ির চাকা প্রতি 60 সেকেন্ডে 12 বার ঘুরে, চাকাটি 5 সেকেন্ডে কতবার ঘুরবে? তো আপনি দেখতে পাচ্ছেন 12 বার ঘুরে, আপনি ম্যাথটা করার আগেই জেনে আসছেন যে একবার ঘুরলে 360 ডিগ্রি অতিক্রম করে। তাহলে আমি লিখলাম একবার 360 ডিগ্রি অতিক্রম করে। তাহলে এখানে যেহেতু 12 বার ঘুরছে, তাহলে সে কত ডিগ্রি অতিক্রম করে? 12 × 360 ডিগ্রি, আমার গুণ করা দরকার নাই, রেখে দিলাম। আবারও বলি, একবার চাকা ঘুরলে এত ডিগ্রি অতিক্রম করে, 12 বার চাকা ঘুরলে এত ডিগ্রি অতিক্রম করবে। এখন এত ডিগ্রি যে অতিক্রম করছে, কত সেকেন্ড সময় লাগছিল? 60 সেকেন্ড। তাহলে আমি লিখতে পারি যে 60 সেকেন্ডে অতিক্রম করে এত, 1 সেকেন্ডে কি করবে? ভাগ হবে। অথবা আমাকে বের করতে বলছে 5 সেকেন্ডে কত ডিগ্রি ঘুরবে, 5 সেকেন্ডে ঘুরবে, 5 উপরে গুণ হবে, সহজ ক্যালকুলেশন।
শূন্য শূন্য কাটা 6, 5 30, 30 বারোতে হবে 360 ডিগ্রি আনসার। তাহলে আপনি এটা বুঝতে পারলেন যে গাড়ির চাকার অঙ্ক করার জন্য আপনার এই কনসেপ্টটা জানা লাগবে যে একবার ঘুরলে এত ডিগ্রি অতিক্রম করে। তাহলে আপনি প্রথমে দেখবেন যে চাকাটা কতবার ঘুরছে। একবার ঘুরলে 360 ডিগ্রি অতিক্রম করে, তাহলে 12বার ঘুরলে এত ডিগ্রি অতিক্রম করবে। এরপর দেখবেন এত ডিগ্রি অতিক্রম করে তার কত সেকেন্ড সময় লাগছিল, 60 সেকেন্ড। তাহলে 60 সেকেন্ডে অতিক্রম করে এতটুকু, 1 সেকেন্ডে করবে কতটুকু, 5 সেকেন্ডে আপনাকে বের করতে বলছে। ম্যাথটা কি বোঝা গেছে? তাহলে এই ছিল বৃত্ত নিয়ে কথাবার্তা। আমাদের জ্যামিতির মূল টপিক সব শেষ, রেখাকোণ, ত্রিভুজ, চতুর্ভুজ আর বৃত্ত। এখন 2টা ক্লাস আছে, ত্রিকোণমিতি আর ঘনজ্যামিতি নিয়ে নিব, শেষ। তো যারা এখনও ক্লাসগুলা জ্যামিতি ঠিকমতো করে নাই, রিপিট দেখে নিন, আশা করি বুঝতে পারবেন। এখন বলেন 23 নাম্বারটা কে কে বুঝি নাই আমরা? বুঝতে পারছেন? কারো কোনো প্রবলেম আছে? প্রবলেম নাই, তাহলে আজকে এ পর্যন্তই। কে যেন 12 নাম্বার না কত নাম্বার বোঝেন নাই? আমরা প্রাথমিক আলোচনা করছিলাম কি, এই সূত্রগুলো দেখাইছি। আর 10 নাম্বার 11 নাম্বার প্রশ্ন কে যেন বুঝতে পারেন নাই। এখানে কি হয়েছে, বৃত্তের ব্যাস দেওয়া ছিল, পরিধি বের করতে বলছে। পরিধি সূত্র 2πr। তাহলে এই 2r হচ্ছে ব্যাস, এই ব্যাসের মানটা যা 26 বসাইছি, ম্যাথ এটা শেষ। আর 11 নাম্বার কোশ্চেনটা ছিল পরিধি আর ব্যাসের অনুপাত কত। এটা একটা ভাইরাল প্রশ্ন, অনেক পরীক্ষাতেই আসছে। হ্যাঁ, এটা বই খুললে বৃত্তের চ্যাপ্টার দেখলে এটা দেখবেন অনেক পরীক্ষা আসছে। পরিধি আর ব্যাসের অনুপাত চাইছে, তাহলে পরিধি ইস টু ব্যাস লিখলাম। পরিধি সূত্র 2πr, ব্যাসের সূত্র 2r। এই টু কাটা আর কাটা, তাহলে পাই ইস টু থাকে 1। আমরা জানি অনুপাত মানে ভাগ, তাহলে বলা যায় পাই/1, তাহলে থাকে পাই। তার মানে আমি এটা বুঝতে পারলাম বৃত্তের পরিধি আর ব্যাসের অনুপাত হচ্ছে পাই। ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আজকে এ পর্যন্তই।